আজকে আমরা ফিজিক্সের একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটাকে কি বলা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেটা পড়ব। ধরে নাও আমি বললাম যে আমার উচ্চতা বা হাইট 5, তাহলে কি বোঝা যাচ্ছে আমার হাইট কতটা? বোঝা যাচ্ছে না। এর সাথে আমাকে কি দিতে হবে? যদি আমি ফিট দিই তাহলে বোঝা যাচ্ছে যে আমার হাইট মোটামুটি 5 ফিট মতো। ফিট দিতে পারি, ইঞ্চি দিতে পারি, সেন্টিমিটার দিতে পারি, মিটার দিতে পারি। এই যে এই প্রত্যেকটা জিনিস, এরা প্রত্যেকেই হচ্ছে ইউনিট বা একক। এই এককটা কাকে প্রকাশ করছে? প্রকাশ করছে হাইট, অর্থাৎ একটা ভৌত রাশি। হাইট হচ্ছে কি একটা ভৌত রাশি। এই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, একে প্রকাশ করার জন্য আমার কী কী লাগছে? একটা সাংখ্যমান লাগছে, আর একটা কী লাগছে? একক লাগছে। সাংখ্যমান এবং একক দিয়ে আমরা এই ভৌত রাশিকে প্রকাশ করতে পারছি। আজকে আমার পড়ার বিষয় হচ্ছে কি, এই ভৌত রাশিগুলো নিয়ে জানবো, তার জন্য কার জন্য কি একক হয় সেটা শিখবো, এবং তারপরে আমরা আরও একটা জিনিস দেখবো যেটাকে বলা হচ্ছে কি ডাইমেনশন বা মাত্রা। ডাইমেনশন আজকে আমরা পড়বো। তো এই যে আমরা ভৌত রাশি দেখলাম, এরকম কিছু ফান্ডামেন্টাল ভৌত রাশি আছে যাদেরকে মৌলিক ভৌত রাশি বলা হচ্ছে। যেমন ধরো, মৌলিক কেন বলা হচ্ছে, মানে এদের থেকে বাকিদের সৃষ্টি হয়েছে। যেমন আমাদের বাংলা ব্যাকরণে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণগুলো তৈরি হয়েছে। ব্যঞ্জন বর্ণগুলো একা একা উচ্চারণ করা যায় না, তার জন্য স্বরবর্ণের সাহায্য লাগে। ঠিক সেরকমই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকেই, যেটা আমাদের ফিজিক্সের 7টা রয়েছে, সেই 7টা থেকে বাকি সব ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি হয়েছে। বাকি যেগুলোকে বলা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। 7টা ফান্ডামেন্টাল থেকে কি হয়েছে? একাধিক প্রচুর আমাদের ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি হয়েছে মৌলিক ভৌত রাশি থেকে লব্ধ ভৌত রাশি। তো 7টা মৌলিক ভৌত রাশি দেখব, এবং তাদের কি দেখব? এসআই ইউনিট দেখব। ইউনিটও বিভিন্ন রকম হয়, এসআই হয়, এফপিএস হয়, সিজিএস হয়। আজকে আমরা শুধু এসআই নিয়ে আলোচনা করব। তো 7টা ভৌত রাশি এবং তার সঙ্গে আমরা ইউনিটগুলো দেখি। প্রথম যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, প্রথম যেটা, সেটাকে বলা হচ্ছে কি মাস। এখানে আমি লিখে দিচ্ছি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর কি দেখব আমরা? ওদের এসআই ইউনিট দেখব। মাসের এসআই ইউনিট, মাসকে আমরা বিভিন্নভাবে মাপি, কিন্তু এসআই এর একক কি হচ্ছে? এর একক হচ্ছে কিলোগ্রাম। এরপরে হচ্ছে লেন্থ। বেসিক্যালি আমরা যে হাইট বলছিলাম, হাইটটা লেন্থের মধ্যেই পড়ে। তো এই লেন্থ আমরা কি দিয়ে মাপি? এসআই লেন্থটা আমরা মাপি এসআই মিটার দিয়ে, কিলোমিটার দিয়ে নয় কিন্তু, এটা অনেকে ভুল করে। এসআই লেন্থ মাপি আমরা মিটার দিয়ে, সিজিএসে মাপি সেন্টিমিটার দিয়ে। সিজিএস আমরা পরের দিন আলোচনা করব। তো আপাতত আমরা এসআই দেখি। তাহলে মাস কেজি এবং লেন্থ হচ্ছে কি মিটার। এরপরে হচ্ছে টাইম। টাইমকে আমরা এসআই মাপি সেকেন্ড দিয়ে। এই যে এই তিনজন, মাস, লেন্থ এবং টাইম, এই তিনজনকে নিয়ে আমাদের মেকানিক্যাল ওয়ার্ল্ড তৈরি। তাই তিনজনের মাত্রাটাও আমরা একটু দেখে নিই। ডাইমেনশনগুলো খুব সহজ। এদের যে ফার্স্ট লেটারটা, সেটাই কিন্তু এর ডাইমেনশন। অর্থাৎ মাসের ডাইমেনশন কি? ক্যাপিটাল এম। ডাইমেনশন লেখার নিয়ম থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ এনক্লোজড। লেন্থের ডাইমেনশন কি বা মাত্রা কি? ক্যাপিটাল এল। টাইমের ডাইমেনশন কি? ক্যাপিটাল টি। এই হলো আমাদের প্রথম 3টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এরপরে 4 নম্বর কি? 4 নম্বর আমরা বলতে পারি ইলেকট্রিসিটি, যেটাকে বাংলায় কি বলা হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। এর একক কি? এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। 5 নম্বর কি? 5 নম্বর আমরা টেম্পারেচার বলতে পারি। টেম্পারেচারকে আমরা সেলসিয়াস, ফারেনহাইট দিয়েও মাপি, কিন্তু এসআই ইউনিট হচ্ছে কি এর? কেলভিন। আর দুটো বাকি আছে, চলো দেখি পরেরগুলো। তাহলে 6 নম্বর আমরা কি বলতে পারি? 6 নম্বর আমরা বলতে পারি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাপ। এইটা আমরা ওই অ্যাভোগাড্রোর চ্যাপ্টারে পড়েছিলাম। এটাকে আমরা মাপি হচ্ছে মোল দিয়ে। এবং 7th আর লাস্ট নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে আমাদের লুমিনাস ইন্টেন্সিটি, যেটাকে বাংলায় কি বলছে? এটাকে বাংলায় বলছে দীপন প্রাবল্য। এর একক কি? এর একক হচ্ছে ক্যান্ডেলা। দেখো, ক্যান্ডেল মানে কি? ক্যান্ডেল মানে আমাদের মোমবাতি। আর লুমিনাস, এটা মনে করতে পারো হ্যারি পটার যারা দেখেছো, ওখানে লুমোস বলতো, তাহলে আলো জ্বলে যেত, সেখান থেকে লুমিনাস এসেছে। তাহলে লুমিনাস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, ধরো বলে দিল তোমাকে যে নিচের কোনটি মৌলিক ভৌত রাশি নয়। অপশান দিয়ে দিয়েছে কি? মাস দিয়েছে, সরি, মৌলিক ভৌত রাশির একক নয় বা ফান্ডামেন্টাল ইউনিট নয়। নিচের কোনটি ফান্ডামেন্টাল ইউনিট নয়?
প্রথমে দিয়েছে কিলোগ্রাম, তারপরে দিয়েছে অ্যাম্পিয়ার, তারপরে দিয়েছে ভোল্ট, লাস্টে দিয়েছে কেলভিন, আর দিয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমরা এখানে ফান্ডামেন্টাল দেখো, কেজি কি মাসের ফান্ডামেন্টাল ইউনিট, অ্যাম্পিয়ার কি ইলেকট্রিসিটি একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তার ইউনিট। এই যে ভোল্টটা কিন্তু বিভব প্রভেদের একক, পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, 7টার বাইরে পড়ছে এটা। তাই এটা আমাদের কি হবে, এটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট নয় বা ফান্ডামেন্টাল ইউনিট নয়। যেগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ওদের ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিটও বলা হয়। তাহলে ভোল্টটা কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট নয়। কেলভিন হচ্ছে টেম্পারেচারের, এটা ফান্ডামেন্টাল। ব্যাস, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটা গেল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল থেকে এবার আমরা ডিরাইভডে যাব, অর্থাৎ মৌলিক ভৌত রাশি একাধিক মৌলিক ভৌত রাশি, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, তাদেরকে নিয়ে আমরা কি তৈরি করব, তাদেরকে নিয়ে আমরা তৈরি করব হচ্ছে লব্ধ ভৌত রাশি। এটাকে বলা হচ্ছে কি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এটা কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ধরে নাও কোথাও বলা আছে ভলিউমের কথা বলছে, কোথাও ভলিউমের মধ্যে আমরা কি কি জানি, ভলিউমের মধ্যে থাকে একটা লেন্থ, একটা থাকে ব্রেথ, আর একটা থাকে হাইট, তাই তো? আচ্ছা, এই যে লেন্থটা তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা জানি। আর লেন্থের মাত্রা আমরা দেখি, লেন্থের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ব্রেথটাও তো একটা দৈর্ঘ্যকেই বলে, বেসিক্যালি লেন্থটা একটু লম্বা হয়, ব্রেথটা একটু ছোট হয়, তাই এটাকেও তো আমরা দৈর্ঘ্যই বলতে পারি। তাহলে এর মাত্রাও ক্যাপিটাল এল। এবং যে হাইটটা কি, বেসিক্যালি হাইটটা হচ্ছে পারপেন্ডিকুলার একটা লেন্থ, সেটাও তো একটা লেন্থ, তাহলে এর মাত্রাও কি হবে, ক্যাপিটাল এল হবে। তাহলে ভলিউমের মাত্রা যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো, এল কিউব। আমি যদি কোথাও থার্ড ব্র্যাকেট দিতে ভুলে যাই তোমরা প্লিজ দিয়ে নিও। তাহলে ভলিউমের মাত্রা হলো ক্যাপিটাল এল কিউব। তাহলে এই ভলিউমের মধ্যে তিনটে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে। তাহলে ভলিউমটা কি, ভলিউম হচ্ছে লব্ধ ভৌত রাশি বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং এরা প্রত্যেকে কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। একাধিক ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মিলিয়ে একটা কি তৈরি হলো, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশি তৈরি হলো। আচ্ছা, এখান থেকে আমরা মাত্রা দেখলাম, মাত্রা থেকে আমরা এককে যাব, তাহলে একক মনে রাখতেও খুব সুবিধা হবে। একটা এলের মাত্রা, একটা এলের একক আমরা কি জানি, মিটার। তাহলে এখানে তিনটে এল গুণ হয়েছে, তাহলে ভলিউমের একক কি হবে, মিটার কিউব। এটা হলো কি একক বা ইউনিট। আর এল কিউব এটা কি হলো, ডাইমেনশন বা মাত্রা। বাংলাতে মাত্রা বলে, ইংলিশে বলা হচ্ছে ডাইমেনশন। এরিয়ারও আমরা এরকম করে বলতে পারবো। এরপরে আমরা ধীরে ধীরে ফিজিক্সের দিকে একটু ঢুকি। ধরো নাও তোমাকে একটা তুলোর বল দেওয়া হয়েছে, একটা লোহার বল দেওয়া হয়েছে। তুমি কি করে বুঝবে যে কোনটার ঘনত্ব বেশি? দুটোকে তুমি হাতে নিয়ে দেখবে যেটার ওজন তোমার বেশি মনে হচ্ছে সেটাকে তুমি বলবে যে এটা বেশি ঘন। এই যে তুমি ওজন দেখলে, ধরে নাও তোমাকে ওই বলটা, তুলোর বলটা একটা ঘরের সমান দিয়ে দেওয়া হয়েছে, এবং ডান হাতে যে তোমার লোহার বল আছে সেটা একটা নর্মাল সাইজের একটা বল আছে। এবার কি তুমি বলতে পারবে যে কোনটার ওজন বেশি? এভাবে আমি বলতে পারবো যে কোনটার ঘনত্ব কম বেশি? এখন তো বলা যাবে না। তাহলে যখন আমরা ঘনত্ব বের করব তখন আমাদের কোনো একটা জিনিসকে ফিক্স করে নিতে হবে। সেই জিনিসটাকে, যেটাকে ফিক্স করতে হবে সেটা হচ্ছে কি, ওর আয়তন বা ভলিউমটা। যদি সেম ভলিউমের দুটো জিনিস নেওয়া হয় এবং দুটো জিনিসের মধ্যে একটার ওজন বেশি হয়, একটার ওজন কম হয়, তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে সেম ভলিউমের যে জিনিসটার ওজন বেশি সেটার ডেনসিটি বা ঘনত্ব বেশি, এবং যে জিনিসটার ওজন কম তার ডেনসিটি বা ঘনত্ব কম। তাহলে ডেনসিটি বের করার সময় কি করা হয়, ডেনসিটি বের করার সময় একক আয়তনের কোনো বস্তুর মাস দেখি আমরা। ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। ডেনসিটি মানে আমাদের কি, ঘনত্ব। আর মাস মানে কি, মাস মানে হচ্ছে আমাদের ভর। ভলিউম মানে কি, ভলিউম মানে হচ্ছে আমাদের আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন। আগে আমরা মাত্রা দেখি এর, তারপরে আমরা এর একক দেখব। মাসের মাত্রা ক্যাপিটাল এম এবং ভলিউমের মাত্রা একটু আগে দেখলাম আমরা এল কিউব। তাহলে এটাকে আমরা m(l⁻³ বলতে পারি। নিচে কিউব ছিল, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, আমরা সবাই জানি। সূচকের কিছু ফর্মুলা আছে, ওগুলো আমি লিখে দিচ্ছি এখানটাতে। a⁻m
ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কী হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। আর এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে কী হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে তখন কিন্তু গুণ হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়। এই তিনটে হচ্ছে আমাদের সূচকের ফর্মুলা। তাহলে আমরা ডেনসিটির মাত্রা কি দেখলাম, এম এল টু দি পাওয়ার -3। এখান থেকে যদি আমরা একক বার করি, মাসের একক কি কেজি, এল কিউবের একক কি মিটার কিউব, মিটার টু দি পাওয়ার -3। এটাকে যদি আমরা বলে দিই কেজি পার মিটার কিউব, কোনো ভুল হবে না। তাহলে ডেনসিটির আমরা একক পেয়ে গেলাম, এসআই একক কি কেজি পার মিটার কিউব, এবং মাত্রা কি পেলাম এম এল টু দি পাওয়ার -3। মাত্রাগুলো কেন পড়ছি তোমাদের মনে প্রশ্ন আসছে। দেখো মাত্রা থেকে প্রথমত একক বার করা খুবই সহজ। দ্বিতীয়ত আমরা মাত্রা জানলে বুঝতে পারি যে একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ ভৌত রাশির মধ্যে কতগুলো মৌলিক ভৌত রাশি লুকিয়ে রয়েছে। যেমন এখানে দেখো একটা এম আছে এবং 3টে এল আছে, অর্থাৎ 4টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে এটা তৈরি হয়েছে। 2 ধরনের, একটা মাস একটা লেন্থ, 2 ধরন, কিন্তু টোটাল 4টে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এর মধ্যে রয়েছে। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা। এই মাত্রাগুলো পড়তে পড়তে আমাদের মেকানিক্সের যেটুকু ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা নতুন জিনিস দেখব। আমরা প্রথমত ভৌত রাশিগুলোকে 2 ভাগে ভাগ করেছিলাম, একটা কি ফান্ডামেন্টাল, একটা হচ্ছে ডিরাইভড। ফান্ডামেন্টাল অর্থাৎ ওই মা বাবার মতো আদম ইভের গল্প পড়েছি, সেখান থেকে ওই আদম ইভ থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি, তাহলে আদম ইভ হচ্ছে ফান্ডামেন্টাল, এবং বাকি আমরা যেটা সৃষ্টি হয়েছি আমরা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার দেখব যে আদম ইভ বা আমাদের মধ্যেও একটা ভাগ রয়েছে, সেই ভাগটা কি, সেই ভাগটা হচ্ছে ধরে নাও তোমাকে বললো তোমার বাড়ি এখানে এবং তুমি বাড়ি থেকে স্কুল যাচ্ছ। তুমি বাড়ি থেকে স্কুল 2 ভাবে যেতে পারো। তোমার বাড়ি থেকে স্কুল তুমি স্ট্রেট লাইনে যেতে পারো আইদার, আর না হলে তুমি বাড়ি থেকে স্কুল বিভিন্ন রাস্তা দিয়ে গলি দিয়ে ঘুরে বিভিন্নভাবে যেতে পারো। ফিজিক্সে এই দুটো জিনিসকে আলাদাভাবে বলা হয়, এটাকে বলা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, এর বাংলা হচ্ছে সরণ। কি জিনিসটা সেটা আমরা দেখছি, কেন এর নাম সরণ হলো। আর এটাকে বলা হচ্ছে কি ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব। খুব সহজ জিনিস, একটু পড়লে তোমাদের সবার মনে পড়ে যাবে। দেখো ফিজিক্স এটাকে আলাদা কেন বলা হলো, এটাকে আলাদা কেন বলা হলো, এদের প্রত্যেকের মাত্রা, ডিস্টেন্সের মাত্রা এখান থেকে এখানের দূরত্ব, এর মাত্রা কি ক্যাপিটাল এল, এর মাত্রাও ক্যাপিটাল এল। তাহলে দুজনের মাত্রা একই, তাহলে দুজনের এককও কিন্তু একই হবে। একক কি মিটার এবং এর এসআই একক মিটার, দুজনের এককই একই, মাত্রাও একই। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে যে পার্থক্য রয়েছে, যখন একটা বস্তু ওর ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে যাচ্ছে, তখন ওর যাত্রার অভিমুখ সবসময় ইনিশিয়াল থেকে এন্ডিংয়ের দিকে। যদি ও স্কুল থেকে বাড়ি আসে তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট হয়ে যাবে, এটা এন্ডিং পয়েন্ট হয়ে যাবে, তখন ওর যাত্রার মুখ আবার ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকেই হবে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট, এর কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ডিস্টেন্স, আমরা যে বাড়ি থেকে স্কুল যাচ্ছি তাহলে কি আমার কোনো দিক নেই, আমি বিভিন্ন দিকে চলে যাই? নিশ্চয়ই দিক আছে, কিন্তু তোমার কোনো নির্দিষ্ট দিক নেই। যখন তুমি এই রাস্তায় আছো তখন তোমার দিক এই বরাবর, স্পর্শক বরাবর এখানে এইভাবে যাচ্ছ, স্পর্শক বরাবর এখানে তোমার দিক এই দিকে, এখানে তোমার দিক এই দিকে। প্রত্যেকটা মুহূর্তে তুমি কি করেছো, তোমার দিক চেঞ্জ করেছো, তোমার নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে যে রাশিগুলো নির্দিষ্ট কোনো দিক থাকে না, শুধুমাত্রই মান দিয়ে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি। এর ইংলিশ এই নামটাই, এর ইংলিশেও স্কেলারই বলে, বাংলাতেও স্কেলারই বলে, স্কেল দিয়ে মাপা যায়, তাই এরকম করে ভাবতে পারো। আর যাদের প্রকাশ করার জন্য মান, তার সাথে আমাদের কি দরকার হয়, দিকটাও দরকার পড়ে, তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি। এবং এদের লেখার নিয়ম হচ্ছে উপরে আমরা একটা করে অ্যারো দিয়ে দিই। তাহলে ভেক্টর কারা হলো, যাদের কি আছে, মান আছে এবং দিকও রয়েছে, একটা এক্সট্রা জিনিস রয়েছে। আর স্কেলার কারা হলো, যাদের শুধুমাত্রই মান দিয়ে প্রকাশ করতে পারছি। এরকম করে ভাবতে পারো যে আদম ইভের ছেলে হলো, তাদের মধ্যে দেখা গেলো কিছুজন মোটা হয়ে গেছে, যাদেরকে প্রকাশ করার জন্য মান আর দিক দুটোই লাগছে, এবং কিছুজন পাতলা হয়েছে, যাদেরকে শুধু আমরা মান দিয়ে প্রকাশ করতে পারছি। তাদেরকে বলা হচ্ছে স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি। যাদেরকে আমরা মান এবং দিক দুটো দিয়ে প্রকাশ করছি, তাদেরকে বলা হচ্ছে কি ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার তোমাদের স্ক্রিনে একটা স্কেলার এবং ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ভাগ আমি করে দিচ্ছি। এটা যদি আমি বোর্ডে লিখে অনেকক্ষণ সময় লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে যে নিচের কোনটি স্কেলার ভেক্টর রাশি নয় বা নিচের কোনটি ভেক্টর রাশি নয়, তাহলে তোমরা এই লিস্ট দেখে মনে করে রাখতে পারো। এবার আমরা দেখব ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ডিভাইড করলে আলাদা আলাদা আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো। সেগুলো কি?
উপরে লিখছি আমরা ডিসপ্লেসমেন্ট, বা ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে আমি টাইম দিয়ে ডিভাইড করলাম। আর নিচে আমি লিখলাম হচ্ছে ডিস্টেন্স, যার বাংলা হচ্ছে কি, যার বাংলা হচ্ছে দূরত্ব। তো ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে স্পিড, যেটা নর্মালি আমরা আলোচনা করি। স্পিড, একটা বস্তুর স্পিড এত কিলোমিটার পার সেকেন্ড বা এত মিটার পার সেকেন্ড, এত কিলোমিটার পার আওয়ার, এত মিটার পার সেকেন্ড, এই জিনিসপত্রগুলো, এটা হচ্ছে কি স্পিড, এটা স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এটাকে আমরা কি বলছি, ভেলোসিটি। ভেলোসিটি এটা একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ ভেক্টর থেকে আমরা এটা পেয়েছি, তাহলে ভেলোসিটি কি, একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, এর নির্দিষ্ট দিক রয়েছে। কীভাবে মনে রাখবে, দেখো ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে ভি ফর ভেক্টর এবং ভি ফর ভেলোসিটি, এর বাংলা হচ্ছে কি, ভেক্টর থেকে আমরা এটাকে কি বলি, বেগ, এরকম করে মনে রাখতে পারো, ভি ফর বেগ এরকম করে মনে রাখতে পারো। আর স্পিড, এটা কি, ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এস ফর স্কেলার, এস ফর স্পিড। এবং স্পিডের বাংলা হচ্ছে, ডিস্টেন্সের বাংলা যেহেতু দূরত্ব, সেখান থেকে স্পিডের বাংলা এসেছে কি, দ্রুতি। অবশ্যই বাংলা টার্ম এবং ইংলিশ টার্মগুলো আমাদের মনে রাখতে হবেই, কারণ দ্রুতি লেখা আছে আর তুমি মনে মনে ভাবছো আমি তো এটা কোনোদিন শুনিনি, আমি তো বাংলায় বেগ পড়েছি, তার মানে বেগ মানে স্পিড হবে। দ্রুতিকে তুমি ভেলোসিটির সঙ্গে গন্ডগোল করে দিতে পারো, কিন্তু বেসিক্যালি দূরত্ব থেকে দ্রুতি এসেছে। ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম থেকে স্পিড যেভাবে এসেছে, সেভাবে দূরত্ব থেকে কি এসেছে, দ্রুতি এসেছে। এটার জন্য আমাদের ছোটোবেলায় একটা অঙ্ক থাকতো, যেটা আমাদের সবার ভুল হতো। অঙ্কটা কি আমরা দেখি। আচ্ছা, স্পিড এবং ভেলোসিটি, এদের মাত্রা তোমরা কমেন্ট বক্সে বলো তো। দুজনের আমি একক বলে দিচ্ছি, দুজনের একক একই হয়, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখব হচ্ছে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি, অর্থাৎ গড় দ্রুতি এবং গড় গতিবেগ। গড় দ্রুতির কনসেপ্টটা খুব মজাদার। এখানে কি বলা হয়, গড় দ্রুতি বলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ঠিক। আর অ্যাভারেজ ভেলোসিটি কি বলছে, অ্যাভারেজ ভেলোসিটি বলছে যদি দুটো ভেলোসিটি হয়, v1 এবং v2 হয়, এই দুটোকে যোগ করব এবং আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। অঙ্ক বই একটা অঙ্ক থাকতো, দেখবে যে একটা ট্রেন এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে 24 মিটার পার সেকেন্ডে এবং ফেরার সময় ফিরেছে 26 মিটার পার সেকেন্ডে। আর বলা হচ্ছে যে ওর অ্যাভারেজ স্পিড কত। আমরা বেশিরভাগই ভুল করতাম, আমি তো খুবই ভুল করতাম এই অঙ্কটা, কারণ আমার দেখেই মনে হতো 24 + 26 দিয়েছে, পয়েন্টটা তো আসবে না, তাহলে 24 + 26 ডিভাইডেড বাই 2, 25 মিটার পার সেকেন্ড এটার কারেক্ট আনসার হবে। কিন্তু আনসারে দেখবে যে 25-এর থেকে একটু কম থাকতো। কীভাবে কম থাকতো, দেখো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তাহলে এটাকে আমরা যদি স্পিড 1 আর এটাকে যদি আমরা স্পিড 2 ধরে নিই, আর স্পিড 1, আচ্ছা দূরত্বটা দুজনের মাঝখানের যে দূরত্ব, দুজনের মাঝখানের দূরত্ব ডি, সবসময় দূরত্ব একই আছে, একই রাস্তায় গেছে এবং একই রাস্তায় ফিরে এসেছে, তাহলে দূরত্বটা ডি। তাহলে একই দূরত্ব কম বেগে গেছে তাহলে আলাদা টাইম লাগবে, এবং একই দূরত্ব বেশি বেগে গেছে তাহলে আলাদা টাইম লাগবে, এটাকে আমরা t2 ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি দেখি টোটাল ডিস্টেন্স, এখানে টোটাল ডিস্টেন্স কত, একবার ডি গেছে একবার ডি এসেছে, তাহলে ডি প্লাস ডি ডিভাইডেড বাই টোটাল টাইম, অর্থাৎ t1 প্লাস t2। এদিকে আমরা t1 মানে, আচ্ছা স্পিড 1 থেকে বার করি, স্পিড 1 ইকুয়ালস টু ডি বাই t1 আর স্পিড 2 ইকুয়ালস টু ডি বাই t2, ডিস্টেন্স বাই টাইম করে তো আমরা স্পিড পাই। তাহলে এখান থেকে যদি আমরা t1টা বের করি, উপরের t1টা, তাহলে আমরা কি পাবো, t1 ইকুয়ালস টু ডি বাই s1, আর এখান থেকে যদি আমরা t2 বের করি তাহলে আমরা কি পাবো, t2 ইকুয়ালস টু ডি বাই s2। টিটা উপরে চলে গেল, এসটা নিচে চলে আসলো। তাহলে এই টিগুলোকে যদি আমরা ডি বাই s1 এবং ডি বাই s2 দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে দেখো এই যে ডি, যেটা অবাঞ্ছিত একটা টার্ম চলে এসছে, এটা কিন্তু কেটে যাবে। করি আমরা, তাহলে উপরে কি হলো, ডি প্লাস ডি মানে 2d, আর নিচে কি হলো, ডি বাই s1 প্লাস ডি বাই s2। উপরে আমি 2d রাখলাম আর এখান থেকে ডিটা কমন নিলাম, তাহলে আমরা কি পেলাম, 1/s1 প্লাস 1/s2। দেখো এই ডি আর ডি কেটে গেল, তাই না। আর নিচে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, 2 ডিভাইডেড বাই s1
ইন্টু S2 S1 প্লাস S2। দেখো এটা 2 এর নিচে আছে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে আমরা কী পাবো 2 ইন্টু S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। এখানে যখন আমরা S1 এবং S2 এর ভ্যালুটা পুট করব, অর্থাৎ 24 এবং 26 পুট করব, তখন আমরা দেখব যে 25-এর থেকে কিছু কম চলে এসেছে, 24 পয়েন্ট সামথিং আনসার আসবে। তাহলে আমরা যেটা করতাম সেটা কি করতাম, আমরা যেটা করতাম সেটা V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2 করে দিতাম। ওটা যদি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি বলা থাকতো তাহলে কি ঠিক হতো? তাহলেও কিন্তু ঠিক হতো না। কেন ঠিক হতো না? ভেলোসিটি একটা ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক? তাহলে একটা গাড়ি যখন যাচ্ছে এইদিকে 24 মিটার পার সেকেন্ডে, ফিরে আসার সময় যখন 26 মিটার পার সেকেন্ডে ফিরে আসছে, তাহলে দুটো বেগের দিক আলাদা। যদি দিক সম্পূর্ণ বিপরীত হয় তাহলে একজন আরেকজনের কী হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, V1 প্লাস V2 অর্থাৎ 24 প্লাস V2টা যেহেতু উল্টো দিকে গেছে, তাহলে এটা কী হয়ে যাবে, -26 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে এখানে 2 ডিভাইডেড বাই 2, তাহলে 1 মিটার পার সেকেন্ড হবে এখানকার অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ঠিক এটা কখন হতো, যদি আমাদের বলে দিত, যদি আমাদের এখানে বলে দিত যে একটা গাড়ি, যে গাড়িটা কি হয়েছে, প্রথমে V1 বেগে গেছে যখন তার 24 মিটার পার সেকেন্ড বেগে গেছিলো, এবং এখান থেকে আরও কিছুটা রাস্তা V2 বেগে গেছে যেখানটাতে 26 মিটার পার সেকেন্ডে গেছে। এই দুটোর ক্ষেত্রে যখন আমাকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে দিবে, তখন আমরা 24 প্লাস 26 এরকম করে করতে পারি, কারণ দুজনের দিক একই দিকে রয়েছে। তাহলে এটা কি হবে, 25 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে এটা বলেছিল না। তাহলে প্রথমত এখানটাতে আমরা ভুল করতাম, তারপরে অ্যাভারেজ ভেলোসিটি আমরা দেখলাম। আশা করি অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্ট ক্লিয়ার। এই যে অ্যাভারেজ স্পিড, আমার অ্যাভারেজ স্পিড অর্থাৎ স্কেলের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এই স্পিডের গল্প এখানেই শেষ। এরপরে আসছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এই জিনিসটা কি, অ্যাক্সিলারেটারের নাম আমরা সবাই শুনেছি। অ্যাক্সিলারেটার যদি আমরা গাড়িতে চাপি, বা যেটা স্কুটি বা বাইকে থাকে যেটা ঘোরাতে হয়, সেটা ঘোরালে কী হবে, হু হু করলে আমাদের ভেলোসিটিটা বাড়তে শুরু করে। তাহলে অ্যাক্সিলারেটর বলছে যে নির্দিষ্ট সময়ে, একক সময়ে বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে কি, অ্যাক্সিলারেশন। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইন এ ইউনিট টাইম ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন বা এটাকে বাংলায় কি বলা হচ্ছে, ত্বরণ। এটার সংজ্ঞা কি, এটা বলা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার, তাহলে হার মানে নিচে কি হবে, সময় দিয়ে ভাগ হবে। 1 সেকেন্ডে কতটা হয়েছে, 1 সেকেন্ডে তুমি কতটা পড়েছো, 1 সেকেন্ডে কেউ কতটা ওর ভেলোসিটি বাড়াতে পেরেছে, এই হারের ক্ষেত্রে আমরা টি দিয়ে ডিভাইড করে দিই। তাহলে নিচে কি হলো, টাইম দিয়ে ডিভাইড হলো, আর উপরে কি হলো, বেগের পরিবর্তনের হার। যদি আমরা ধরে নিই অন্তিম বেগ কোনো বস্তুর ভি হয়েছে এবং প্রাথমিক বেগ তার কত ছিল, ইউ ছিল, তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভিটা কি, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এবং ইউটা কি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর টিটা হচ্ছে টাইম টেকেন, কতক্ষণ ধরে কাজটা ঘটেছে। তাহলে আমরা এই ইকুয়ালস টু বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি, আমাদের প্রথম ফর্মুলা। ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। অ্যাক্সিলারেশন এই ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এবার তোমরা আমাকে বলো ভি এর একক বা ভি এর মাত্রা, মাত্রা থেকে আমরা বের করি। ভি এর মাত্রা হচ্ছে কি, এল টি টু দি পাওয়ার -1, কারণ ভি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ডিসপ্লেসমেন্ট অর্থাৎ একটা লেন্থের কথা বলা হচ্ছে, আর নিচে টাইম রয়েছে, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ভি এর মাত্রা, এবং ইউ এর মাত্রাও সেম। দুজনের মাত্রা যদি আমরা বাদ দিই একই মাত্রা পাবো। মানে ধরে নাও আমার বয়স 50 বছর, যে ভিডিও দেখছে তার বয়স হচ্ছে 25 বছর, তাহলে 50 মাইনাস 25, আমাদের বয়সের ডিফারেন্স কত, 25। 25 কি বছর, তাহলে একটা সেম কোয়ান্টিটি থেকে সেম কোয়ান্টিটি বাদ দিলে আমরা সেম মাত্রা বা সেম একক পাই। তাহলে উপরে কি আছে, উপরে বলতে গেলে আমরা ভি রয়েছে, তাহলে ভি এর মাত্রা কি, এল টু দি পাওয়ার -1, নিচে আরেকটা টি রয়েছে। এই টিটাই যখন উপরে চলে যাবে তাহলে অ্যাক্সিলারেশনের মাত্রা কী হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার -2। এবং এই লেন্থের জন্য আমরা মিটার বলতে পারি, আর টাইমের জন্য আমরা সেকেন্ড বলতে পারি। এম এস টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি হয়ে গেল অ্যাক্সিলারেশনের একক, এবং মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -2। তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ এর একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, যেটাকে বলা হচ্ছে কি মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা কি, বা ভরবেগ জিনিসটা কি। আজকে বেসিক্যালি আমাদের
নতুন নতুন অনেকগুলো টার্ম শুনবো, নতুন নতুন অনেকগুলো ফান্ডামেন্টাল থেকে আমরা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিতে যাব, যে জিনিসগুলো নিয়ে আজকে ডেপথে আলোচনা করা হবে না, আজকে জাস্ট পরিচয় করানো হবে। মানে ধরে নাও আজকে আমাদের ক্লাসরুমে সবাই এসেছে এবং সব বন্ধুবান্ধব আছে, এখনও বন্ধুবান্ধব হতে পারেনি, আজকে জানছি যে কার বাড়ি কোথায়, কার নাম কি, কে কী হতে চায় বড় হয়ে, এইটুকুই জানছি। এরপরে আমরা ওদেরকে ভালোভাবে জানবো যে অ্যাকচুয়ালি ওরা কেমন। তো আপাতত আমরা নামগুলো দেখি। আজকের চ্যাপ্টারটা অনেকের একটু বোরিং লাগতে পারে, কিন্তু আবার অনেকের খুব ইন্টারেস্টিংও লাগতে পারে, কারণ এখানটাতে আমরা পুরো যে আমাদের মেকানিক্স রয়েছে সেটা আমাদের পুরো একবারে রিভাইজড হয়ে যাবে। চলো তাহলে আমরা এগোই। মোমেন্টাম বা ভরবেগ, মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। খুব অদ্ভুত এই জিনিসগুলো, কোনটাকে কী দিয়ে প্রকাশ করা হয় একটু গোলমেলে লাগে। যেমন ধরো ভেলোসিটিকে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে, পরে কখনো দেখবো ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে। সেগুলো অসুবিধা নেই, যখন আমরা প্র্যাকটিস করবো ধীরে ধীরে এগুলো ক্লিয়ার হতেই থাকবে। যেমন টাইমের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেকেন্ড, এস, এবং ডিসপ্লেসমেন্টকে আবার এস দিয়ে প্রকাশ করা হয়। যাই হোক, এগুলো ধীরে ধীরে আরও পরিষ্কার হবে। আপাতত আমরা ভরবেগ দেখি। ভরবেগ জিনিসটা খুবই ভালো, বলে না যে জয়সার নাম ওয়সাই কাম, এরও ঠিক ওরকম। ভরবেগ বা মোমেন্টামের অর্থ হচ্ছে ভর মানে মাস ইন্টু বেগ, ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এর মাত্রা কী হবে? মাসের জন্য ক্যাপিটাল এম, ভেলোসিটির মাত্রা আমরা এল টি টু দি পাওয়ার -1 দেখেছি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1। ভেলোসিটি মানে বেসিক্যালি কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি? একটা লেন্থের কথাই তো বলা হচ্ছে, এই জায়গা থেকে এই জায়গার স্ট্রেট লাইনের দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব, সেটা কী হবে? একটা লেন্থই তো বলবে। এটা মিটার বা কিলোমিটার দিয়ে তো আমরা প্রকাশ করবো, বা সেন্টিমিটার দিয়ে, তাহলে এটা একটা লেন্থ। তাহলে ডিসপ্লেসমেন্ট কি? একটা লেন্থ, নিচে টাইম রয়েছে, তাহলে ভেলোসিটির মাত্রা কী হবে? এল টি টু দি পাওয়ার -1। তাহলে মাসের মাত্রা ক্যাপিটাল এম এবং ভেলোসিটির মাত্রা এম এল টি টু দি পাওয়ার -1। একক আমরা এখান থেকে দেখে নিই। মোমেন্টামের একক, মাসের একক হচ্ছে কেজি, লেন্থের একক কি? মিটার, আর ডিভাইডেড বাই টাইম আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো কি? মোমেন্টাম বা ভরবেগের একক। এরপর আমরা নেক্সটে যাই। তোমরা যারা নিউটনের গতিসূত্র পড়েছো, নিউটনের 3টে গতিসূত্র ছিল। তো দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পেয়েছি। দ্বিতীয় গতিসূত্রে কি বলা হচ্ছে? দ্বিতীয় গতিসূত্রে বলা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অন ইট। ধরে নিচ্ছি আমরা এফ পরিমাণ ফোর্স ওর উপরে অ্যাপ্লাই করছি, এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? এটা হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগ, অন্তিম ভরবেগ যদি আমরা P2 ধরে নিই এবং প্রাথমিক ভরবেগ যদি আমরা P1 ধরে নিই, এই ভরবেগের পরিবর্তনের কি বলেছে? হার বলেছে। হার মানে আবার কি বলেছিলাম একটু আগে? ডিভাইডেড বাই টি হয়ে যাবে। তাহলে P2 মাইনাস P1 ডিভাইডেড বাই টি ইকুয়াল, এটা কার সঙ্গে সমানুপাতিক? ফোর্সের সঙ্গে সমানুপাতিক। P2 মানে আমরা কি জানি? আচ্ছা, ভরবেগ, আমরা যদি গতিশীল হই তাহলে কি আমাদের বেগের ভরের পরিবর্তন হয়? হয় না? সত্যি হয় নাকি? ভরের কিন্তু পরিবর্তন হয়। আমরা যখন আলোর বেগের কাছাকাছি চলে যাই তখন আমাদের ভর পরিবর্তিত হয়ে যায়। যাই হোক, এই মেকানিক্সে এই জিনিসপত্রগুলো অতটা কাজে লাগবে না। যাই হোক, আমরা নর্মালি যখন সাইকেল চালাচ্ছি, বাইক চালাচ্ছি, তখন আমাদের ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, ভর একই থাকছে। তখনও 40 কেজি বা 60 কেজি যার ভর, বাড়ি এসে মাপলে ধারও 60 কেজিই বেরোবে। তাহলে প্রাথমিক বা অন্তিম ভরবেগের মধ্যে ভরটা তো ফিক্স, কী হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা এমভি বলতে পারি, আর এটাকে আমরা এমইউ বলতে পারি। এটা কি? অন্তিম বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে এটা অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ভরবেগের পরিবর্তন, এটার হার ডিভাইডেড বাই টাইম। এটা কার সঙ্গে সমানুপাতিক? ফোর্সের সঙ্গে। তাহলে আমরা যদি এখানে একটা 1 কনস্ট্যান্ট নিয়ে নিই, তাহলে এফ ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। 1 কেন নিলাম? 1ই নিই আমরা, এখানটাতে এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে আমরা 1ই নিই। তাহলে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আবার যদি আমরা এখান থেকে এম কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকবে? ভি মাইনাস ইউ বাই টি। এই ভিটা কি? এই ভিটা অন্তিম বেগ, এটা প্রাথমিক বেগ, এটা হচ্ছে টাইম। তাহলে এটাকে আমরা বেগের পরিবর্তনের হার বলতে পারি। বেগের পরিবর্তনের হার কি? অ্যাক্সিলারেশন, ত্বরণ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এম ইন্টু অ্যাক্সিলারেশন। এম ফর মাস, এ ফর অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের কি পেয়েছিলাম? ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পেয়েছিলাম। বলের ধারণা কিন্তু অন্য ল থেকে পেয়েছি, সেটা আমরা পরের দিন আলোচনা করবো। এর পরের দিনে আমরা নিউটনের লজ অফ মোশন পড়ব। তাহলে
বলের গাণিতিক রূপ আমরা কি পেলাম, F = ma। এবার এখান থেকে আমরা মাত্রাটা বের করি। আচ্ছা, মাসের মাত্রা কি, ক্যাপিটাল M। অ্যাক্সিলারেশনের মাত্রা একটু আগে বের করা হয়েছে, L⁻²। তাহলে ফোর্সের মাত্রা কি হলো, mL⁻²। এবার আমরা একক বার করি। মাসের একক কি, মাসের একক হচ্ছে কেজি। লেন্থের একক কি, লেন্থের একক হচ্ছে মিটার, এবং ডিভাইডেড বাই টাইম স্কোয়ার আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি ফোর্সের একক। এত বড় জিনিস মনে রাখতে হবে না। কার সূত্র থেকে এটা এসেছে, নিউটনের সূত্র থেকে। তাহলে ফোর্সের এসআই ইউনিট কী হবে, এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা একসাথে কি বলি, নিউটন বলি, বড় হাতের এন দিয়ে লেখা হয় এটাকে। তাহলে ফোর্সের একক হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে কোনো একটা বলতে পারো। পরীক্ষায় সাধারণত নিউটনে দেওয়া হয়। এবং মাত্রা হচ্ছে কি mL⁻²। এটা মাত্রা, আর ওটা হচ্ছে একক। এরপরে পিকচারে আসছে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক তোমরা অনেকে শুনেছো যে আমরা এই দেওয়ালটাকে ধাক্কা দিয়ে যাচ্ছি, অর্থাৎ অনেক ফোর্স দিচ্ছি, কিন্তু এই দেওয়ালটা নিজের জায়গা থেকে সরছে না, তাহলে কাজ কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা ওয়ার্ক = কী বলেছি, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এখানে কিন্তু আমরা ডট ব্যবহার করব, কারণ এই যে ফোর্স, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, পৃথিবী আমাদেরকে কোন দিকে টানছে, নিচের দিকে টানছে। বা ধরো আমি এটাকে ঠেলার চেষ্টা করছি, এটা যদি এখান থেকে খুলে চলে যায়, তাহলে আমি যেদিকে বল দিচ্ছিলাম সেদিকেই যাবে। বা ওদিক থেকেও কেউ ঠেলছে, দুজন মিলে, যার শক্তি বেশি আমার শক্তি কম, তাহলে আমি ধীরে ধীরে এদিকে চলে আসবো। তাহলে ফোর্সের একটা নির্দিষ্ট দিক রয়েছে। এক্সটার্নালি যখন ফোর্সের আমরা ক্যালকুলেশন দেখছি, ওই দিক থেকে বেশি ফোর্স আসছে, সেজন্য আমি এদিকে সরে যাচ্ছি। তাহলে ফোর্সের একটা দিক রয়েছে, পৃথিবী আমাদের নিচের দিকে টানছে, সেন্টারের দিকে টানছে, তাহলে ফোর্সের দিক রয়েছে। এবং ডিসপ্লেসমেন্ট তো একটু আগে আমরা দেখলাম যে ইনিশিয়াল থেকে এন্ডিং পয়েন্টের দিকেই যায়। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এরা দুজনেই ভেক্টর, কিন্তু এদের মধ্যে যেহেতু আমরা ডট প্রোডাক্ট করছি, তার ফলে ওয়ার্ক তৈরি হচ্ছে, যেটা একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, বাট ইটস এ স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা কি বলি যে উত্তর দিকে কাজ করেছি, দক্ষিণ দিকে কাজ করেছি, আমরা বলি আমরা কাজ করেছি। তাহলে ওয়ার্ক কী হলো, একটা স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি। এর কিন্তু কোনো দিক নেই, শুধুমাত্রই মান রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি যে ফোর্সের ওই যে বলছে দেওয়ালটা সরে গেলে কাজ হচ্ছে না বা কিছু। কারণ দেখো, আমি যখন দেওয়ালে ফোর্স দিচ্ছি অনেক, ডিসপ্লেসমেন্ট আমার কত হচ্ছে, দেওয়ালটা কি নিজের জায়গা থেকে একটু সরছে। ডিসপ্লেসমেন্ট মানে কি, ইনিশিয়াল পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের কানেক্টিং শর্টেস্ট পাথ। ইনিশিয়াল পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট তো একই আছে দেওয়ালটার, তাহলে তো সরছেই না, তাহলে ডিসপ্লেসমেন্ট কত, শূন্য। সেজন্য আমাদের কাজ কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। বা ধরে নাও তুমি বাড়িতে বসে গেম খেলছো, দিয়ে তোমাকে মা বললো যে যাও বাড়ি বাজার করে নিয়ে আসো। তুমি বাজার টাজার করে নিয়ে এসে আবার ওই সোফাটাতে বসে গেম খেলতে শুরু করলে। বাজার করে নিয়ে এসে তুমি মাকে দিয়ে দিয়েছো, দিয়ে তোমাকে মা কিছুক্ষণ পরে দেখছে যে তুমি গেম খেলছো, তখন হচ্ছে হ্যাঁ তুই তো সারাদিন বাড়ির কাজ করিস না। তুমি বলো কেন, আমি তো এই করে আসলাম ওই করে আসলাম। কিন্তু মা কিন্তু ঠিকই বলেছে, তুমি কাজই করোনি, কারণ তোমার এই জায়গা থেকে শুরু করেছিলে এবং তুমি বাজার টাজার ঘুরে জিনিসপত্র নিয়ে এসে এই জায়গায় চলে এসেছো, তাহলে ওই টাইমের মধ্যে তোমার কৃতকার্য কত, শূন্য। কারণ তোমার এখানে ইনিশিয়াল পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে কোনো পার্থক্যই নেই, তোমার ইনিশিয়াল পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা একই। তাহলে সেখানটাতে তোমার ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এবং তোমার কৃতকার্যটাও সেজন্য যতই তুমি বল প্রয়োগ করো, সামথিং ইন্টু 0 হয়ে যাচ্ছে। তাহলে ভাবো, তুমি হসপিটালে যে বেডে জন্মেছিলে, বাই এনি চান্স তুমি যদি সেই বেডে মারা যাও, তাহলে কী হবে, কিন্তু হসপিটালে বার্থ কম্পার্টমেন্ট আলাদা থাকে। যাই হোক, মজার জিনিস। ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট গুণ করে আমরা ওয়ার্ক পাচ্ছি। তাহলে প্রথমে আমরা মাত্রা দেখে নিই। ফোর্সের মাত্রা আমরা কি পেয়েছিলাম, mL⁻²। এর সঙ্গে কে গুণ হবে, এর সঙ্গে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এল গুণ হবে। তাহলে আমরা কি পাবো, দুটো এল গুণ হয়ে গিয়ে mL² এবং T⁻²। আর এর এককটা আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে বের করতে পারি, কিন্তু আমরা ওভাবে বার করবো না। আমরা কারণ দেখব যে ফোর্সের একক একটু আগে আমরা নিউটন পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা নিউটন ইন্টু ডিসপ্লেসমেন্ট, নিউটন ইন্টু মিটার বলবো। এই নিউটন ইন্টু মিটারকে আবার আলাদা নাম দিয়ে দেওয়া হলো, এটাকে বলা হলো কি, এটাকে বলা হলো জুল। নিউটন ইন্টু মিটার, এটাকে বলা হলো জুল। এটা হচ্ছে ওয়ার্কের এসআই ইউনিট। পরের দিন আমরা আর্ক দেখবো, জুলের সঙ্গে আর্কের সম্পর্ক দেখবো। এবং এটা কি হলো, এটা হলো ওয়ার্কের ডাইমেনশন। এরপর আর ছোট্ট ছোট্ট দুটো জিনিস রয়েছে, তাহলে আমাদের মেকানিক্সের মোটামুটি ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে। এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এনার্জি। খুব মজার জিনিস। এনার্জি অর্থাৎ শক্তি। ফিজিক্সে মেকানিক্যাল এনার্জিকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে কি কাইনেটিক এনার্জি বা
গতিশক্তি, এটাকে আমরা ই, নিচে কে দিয়ে লিখি। আরেকটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, বা এটাকে আমরা ই নিচে পি দিয়ে লিখি। এটাকে বলা হচ্ছে গতিশক্তি, এটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি, কোথাও কোথাও এটাকে বিভব শক্তিও বলা হয়। আমি বিভব শক্তিই বলি কারণ বিভব শক্তিটা বেশি প্রপারভাবে বলা যায়। আগে আমরা দেখি এটাকে কি দিয়ে, কোনটাকে কি দিয়ে বের করতে হয় না করতে হয় সেই জিনিসগুলো দেখি। পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির পরিচয়টা হোক। পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি যেটাকে আমরা ই সাফিক্সে পি দিয়ে লিখছি, আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যেটাকে ই সাফিক্সে কে দিয়ে লিখছি। পোটেনশিয়াল এনার্জি কি, কোনো বস্তুর মাস যদি এম হয় এবং তার উপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি জি পড়ে এবং সে যদি ভূমি থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কত হয়, এম জি এইচ হয়। কি এই দুটো জিনিস? জিটা কি? জিটা হচ্ছে, আচ্ছা প্রথম এমটা দেখিনি। এমটা হচ্ছে বস্তুর মাস এবং জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। পড়বো এগুলো নিয়ে আমরা, অনেকে এটাকে গ্র্যাভিটি বলে, এটা বেসিক্যালি অভিকর্ষজ ত্বরণ। যেই ত্বরণটা অভিকর্ষণ বলের প্রভাবে হয়। ধরে নাও কোনো একটা বস্তুকে এভাবে উপরে উঠিয়ে রেখে দিলে, তারপরে একে যখন ছেড়ে দেবে, এ নির্দিষ্ট একটা কী হবে, অ্যাক্সিলারেশন নিয়ে পড়বে। যে অ্যাক্সিলারেশনটা পৃথিবী পৃষ্ঠের মানে সামান্য কিছু উচ্চতাতে এটার ভ্যালু মোটামুটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এটা একটা অ্যাক্সিলারেশন, নির্দিষ্ট ধরনের অ্যাক্সিলারেশন, সেজন্য এটাকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলা হয়। ডিউ টু গ্র্যাভিটি এটা হয় বলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলা হয়। মানে ধরো সবার নাম রয়েছে, মানে সবাই মানুষ, তার মধ্যে আমার নাম সঙ্গীত, এরকম তোমাদের মধ্যে কারো নাম কিছু, কারো নাম রাম, কারো নাম শ্যাম, তো এর একটা নাম দিতে হয়েছে ত্বরণের, যেটা গ্র্যাভিটির জন্য হয়, সেই ত্বরণটাকে কী বলা হচ্ছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। আর এইচটা কি? এইচটা হচ্ছে যে আমি নির্দেশতন্ত্রে ওই বস্তুটার পোটেনশিয়াল এনার্জি মাপছি, সেই নির্দেশতন্ত্রে সে গ্রাউন্ড থেকে কতটা উচ্চতায় রয়েছে। এরকম না যে কেউ বেশি লম্বা বলে তার পোটেনশিয়াল এনার্জি বেশি। হ্যাঁ, কিছু অত্যাগর পোটেনশিয়াল এনার্জি বেশি হয়, কিন্তু ওটা বোঝায় না এখানটাতে। এখানে এইচটা বোঝায় যে সেটা গ্রাউন্ড থেকে কতটা উপরে রয়েছে। মানে ধরে নাও তুমি কোনো দিন যদি তোমাদের শহরের ফ্লাইওভারে উঠো, তাহলে দেখবে ফ্লাইওভারে ওঠার সময় তোমাকে অনেক খাটনি করে উঠতে হচ্ছে, সাইকেল নিয়ে উঠলে ধরো। তারপরে যখনই তুমি মোটামুটি মাঝ বরাবর বা মাঝের থেকে একটু বেশি এগিয়ে গেছো, তখন দেখবে সাইকেলটা ছেড়ে দিলে আর প্যাডেল না করলেও সাইকেলটা কিন্তু মানে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি তুমি এনার্জি তৈরি করলে? এনার্জি তো তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না। মানে এখন করা যাচ্ছে এখন, কিন্তু নর্মাল মেকানিক্স কিন্তু ওইভাবে কাজ করে না, এনার্জি তৈরি বা সৃষ্টি করা যায় না। তাহলে তুমি কি করলে? এনার্জি কনভার্ট করলে। অ্যাকচুয়ালি তুমি যেটা করলে, তুমি এখানটায় তো বেশি কাজ করেছিলে। নর্মাল যখন রাস্তায় সাইকেল চালাচ্ছিলে তখন তো তোমাকে অত শক্তি দিতে হয়নি, এখানে ওটার জন্য তুমি বেশি শক্তি দিয়েছো। তার ফলে তোমার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়েছে, যেটা হচ্ছে কি এম জি এইচ, তোমার ভর, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এবং তুমি যত হাইটে উঠেছো। এই ফ্লাইওভারটা যদি আরও উঁচুতে হতো, তাহলে তুমি আরও স্পিডে এদিকে নেমে যেতে। বা ধরো না, একটা এখানটাতে আমি পেনটাকে রেখে দিচ্ছি, এটা যদি আমি ছেড়ে দিই, এটা নিচে পড়ে যাবে। এবার আমরা এই দুজনের মাত্রা দেখব। পোটেনশিয়াল এনার্জির মধ্যে কে কে আছে? এম আছে, জি আছে, আর এইচ আছে। এম এর মাত্রা কি? ক্যাপিটাল এম, এম ফর মাস, তাহলে ক্যাপিটাল এম। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এক ধরনের ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2, এবং তার সঙ্গে একটা হাইট গুণ হয়ে আছে, অর্থাৎ আরও একটা এল গুণ হয়ে আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই দুটো এল গুণ হয়ে গেল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই যে এই মাত্রাটা, এটা একজনের সঙ্গে সমান হচ্ছে, কিন্তু একটু আগে আমরা পড়লাম, কার সঙ্গে বলো তো? আর এদিকে যদি আমরা কাইনেটিক এনার্জির মাত্রা দেখি, কাইনেটিক এনার্জির এটা কি? সাংখ্যমান হাফ, এর কোনো মাত্রাই হবে না। তাহলে মাসের জন্য আমরা কি পাবো? ক্যাপিটাল এম পাবো। আর একটা ভেলোসিটির জন্য আমরা কি পাই? এল টি টু দি পাওয়ার -1 পাই, আরও একটা ভেলোসিটি গুণ হয়ে আছে, মানে এল টি টু দি পাওয়ার আরও একটা 1 পাবো। ভি স্কোয়ার রয়েছে, তাহলে দুটো ভি এর জন্য আমরা এল টি টু দি পাওয়ার -1কে দুবার লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পাবো। এই দুটো -1 গুণ হয়ে গিয়ে -2 হয়ে গেল। তাহলে দেখো এই দুজনের মাত্রা তো সেমই হলো, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মাত্রা সেম, এবং এদের সঙ্গে আরও একজনের মাত্রা সেম হয়েছে, যেটা আমরা একটু আগে পড়লাম। সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কের মাত্রা আমরা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পেয়েছিলাম, কারণ ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের মধ্যে কে কে থাকে? মাস থাকে, অ্যাক্সিলারেশন থাকে, আর একটা ডিসপ্লেসমেন্ট থাকে।
তাহলে দেখো মাস, অ্যাক্সেলারেশন আর হাইটটাও তো একটা দূরত্বই বোঝাচ্ছে। তাহলে এদের দুজনের মাত্রা যদি একই হয়, এদের সঙ্গে যদি ওয়ার্কের মাত্রা একই হয়, তাহলে কি হবে? এদের এককটাও একই হবে। তাহলে সবগুলো এনার্জির একক কি? এনার্জির একক হচ্ছে জুল, এসআই ইউনিট। পোটেনশিয়াল এনার্জির একক জুল, কাইনেটিক এনার্জির একক জুল, ওয়ার্কের একক জুল। তাহলে মাত্রা একই হলে আমরা কি বলতে পারি? যে তাদের ইউনিট একই হতেই হবে। এবার আজকের আমরা লাস্ট দেখব, যেটাকে বলা হচ্ছে পাওয়ার। কার পাওয়ার বেশি, কার পাওয়ার কম, আমরা কি করে বলবো? ধরে নাও একটা কাজ বা একটা বই আমি একদিনে পড়ছি, আর আমার একটা বন্ধু সেটা 4 দিনে পড়ছে। তাহলে আমার পড়ার ক্ষমতাটা বেশি বা পড়ার পাওয়ারটা বেশি, ওর পড়ার ক্ষমতাটা একটু কম। অর্থাৎ একক সময়ে আমরা যদি কাজের পরিমাণকে ব্যাখ্যা দেখি, তাহলে সেটা কি হয়ে যাবে? আমাদের ওয়ার্ক হয়ে যাবে, তাহলে পাওয়ার হয়ে যাবে, সরি। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। এবার ঝট করে আমরা মাত্রাটা দেখিনি। ওয়ার্কের মাত্রা আমরা কি দেখেছিলাম? ml স্কোয়ার (10⁻²) ডিভাইডেড বাই আরও একটা টি আছে, তাহলে পাওয়ারের মাত্রা কি হয়ে যাবে? ml স্কোয়ার (10⁻³ একক কি হবে? ওয়ার্কের একক তো জুল স্যার, টাইমের একক তো সেকেন্ড, তাহলে পাওয়ারের একক কী হবে? জুল পার সেকেন্ড। এটাকে আবার নতুন নাম দিয়ে দেওয়া হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? ওয়াট। আমরা দেখি না যে বেশি ওয়াটের চার্জার সে তাড়াতাড়ি ফোন চার্জ করে দেয়, যারা কম ওয়াটের চার্জার সে ধীরে ধীরে ফোন চার্জ করে। তাহলে যার ওয়াট বেশি তার পাওয়ারও বেশি। প্রথম থেকে আমরা একবার রিক্যাপ করে নেব, তার আগে আমরা এক একটা প্রশ্ন দেখে নিই। আরেকটা জিনিস একটু বলে দিই, মাত্রা লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমরা এম লিখব, তারপরে আমরা এল লিখব, তারপরে আমরা টি লিখব। যদি কোনো বস্তুর মাত্রাতে এম এর মান নাই থাকে, মাস নাই থাকে, তাহলে সেটাকে আমরা m⁻0 দিয়ে দেবো। যদি এল না থাকে তাহলে সেখানে আমরা l⁻0 দিয়ে দেবো। যদি টি না থাকে তাহলে t⁻0 দিয়ে দেবো। তাহলে বলো তো, এই যে m0, l0, t⁻0, এটা একটা বস্তু বা এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার কিন্তু কোনো মাত্রাই নেই। এরকম একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা কমেন্ট বক্সে লেখো তো, মাত্রাহীন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ধরে নাও তোমাকে বলে দিয়েছে যে নিচের ভেলোসিটির মাত্রা কোনটি? ডাইমেনশন অফ ভেলোসিটি। প্রথমে বলে দিয়েছে ml (10⁻²), ml স্কোয়ার (10⁻1), m0 l (10⁻1), ml স্কোয়ার (10⁻3). তাহলে দেখো, আমরা যখন, আর লাস্ট একটা অপশান দিয়ে দিয়েছে নটা, নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটিই নয়। এবার যখন আমরা এই কোশ্চেনটা করছি তখন আমরা দেখছি যে আরে ভেলোসিটির মাত্রা বলেছে, ভেলোসিটিতে তো কি, ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। অর্থাৎ এর মাত্রা কি হবে? ডিসপ্লেসমেন্ট মানে কি? ক্যাপিটাল এল ডিভাইডেড বাই টাইম মানে টি, তাহলে l (10⁻1) হবে। তাহলে তো স্যার এখানে সবগুলোতে এম দিয়ে দিছে, তাহলে তো এগুলো একটাও হবে না, তাহলে নান অফ দ্য অ্যাবাভটা ঠিক হবে। কিন্তু এখানটাতে আমরা ভুল করছি। দেখো এখানে এটা তো হচ্ছেই না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এই যে এই গল্পটা এখানে কি বলা হচ্ছে? m⁻0, সামথিং (0) মানে কি হয়? 0 হয়। তাহলে সামথিং (0) মানে 1 হয়। তাহলে m⁻0 অর্থাৎ এর ভ্যালুটা কত? 1। তাহলে এটাকে আমরা বলতেই পারি, এখানে কি লেখা আছে বেসিক্যালি? 1 × l⁻1, অর্থাৎ এখানটাতে l⁻1ই রয়েছে। তাহলে আমাদের কারেক্ট অপশান কি হবে? অপশান 3, m0 l⁻1। আর অর্ডার সবসময় m, তারপরে l, তারপরে t হয়। এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা আজকে অনেক কিছু দেখলাম, ভেলোসিটি দেখলাম, স্পিড দেখলাম, মোমেন্টাম দেখলাম, অ্যাক্সেলারেশন দেখলাম, ফোর্স দেখলাম, ওয়ার্ক দেখলাম, এনার্জি দেখলাম এবং পাওয়ার দেখলাম। এদের মধ্যে আমরা কি দেখলাম? যে এনার্জি এবং ওয়ার্কের একক একই হচ্ছে। কেন একক একই হচ্ছে? কারণ এদের যে মাত্রাগুলো সেগুলো একই রয়েছে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা নিউটনস লজ অফ মোশন করব। থ্যাংক ইউ।